দুপুর দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। বিগত সরকারের সময়ে বাংলাদেশে বেশ কিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন না হলে আবারও নতুন কোম্পানি হবে বলে হুঁশিয়ারি করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। এসব বন্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি কমিশন করার তাগিদ সংস্থাটির। দেশের অর্থনীতির মাসিক পর্যালোচনা নিয়ে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর দাবি 2024-এর জুলাই আগস্টের আর্থিক ধাক্কা অনেকটাই সামলে নিলেও এখনো বিপদ কাটেনি। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বৈদেশিক ঋণ নির্ভরতা বাড়ছে বলে সতর্ক করে সংস্থাটি। ব্যাংক খাত উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা না গেলে আবারও লুটপাট ও পাচার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন সংস্থাটির বক্তারা। টেকসই অর্থনীতি তৈরি করতে পারব, সেই আলোকে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতার অর্ডিন্যান্সটা এই মাসে বা আগামী মাসে অক্টোবর মাসে ক্যাবিনেটে যাবে, সেটাকে সম্পূর্ণ গুরুত্বের সাথে আমাদের অ্যাড্রেস করতে হবে। ফিনান্সিয়াল সিস্টেমকে সঠিক রাখতে হলে দুটো ইনস্টিটিউশন বাইরে ভেতরে খুবই জরুরি। একটা হচ্ছে ক্রেডিট রেটিং, যেটি ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার জায়গা যেমন দেখা দিচ্ছে। ডিএফআইউর ক্ষেত্রে আপনি দেখেন এই প্রত্যেকটা জায়গায় দুর্বলতাগুলো যদি ভেতরে এবং বাইরে জাতি হিসেবে কিন্তু আমাদের দেখতে হবে। এখানে ইকোনমি ইজ স্টেবল, এটা আমরা কেউ ডিনাই করি না, আমরা এগ্রি করি, অ্যাকনলেজ করি। বাট তার মানে এই না যে ইকোনমি খুব ভালো, এটা কিন্তু আমি অ্যাজ আ প্রাইভেট সেক্টর ইন্ডিভিজুয়াল আমি সেটা মনে করি না। ঢালাওভাবে ব্যক্তিদের অ্যাকাউন্ট জব্দ নয়, বরং লুটেরাদের শাস্তির আওতায় আনার তাগিদ দেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। এখাতে সাধারণের আস্থা ফেরানোর তাগিদ দেন তিনি। তফসিলি ব্যাংকের কাছে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া, এটা কিন্তু একেবারেই আত্মঘাতী হয়েছে। যতদিন পর্যন্ত আমরা এটার থেকে বের হতে না পারবো এবং এটার থেকে বের হওয়ার কোনো প্রচেষ্টা কোনো গভর্নমেন্ট করে নাই, ততদিন পর্যন্ত কিন্তু মূলধন মার্কেট, যেটা বিনিয়োগের মূল জায়গা হওয়া দরকার, ওইটা হবে না। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয়। ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয় তাহলে এটা খুব খুব বিবেচনা করে খরচ করতে হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর করা গেলে সরকারের অপচয় কমানো সম্ভব বলেও মনে করেন সাবেক গভর্নর। আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুড বি জানুয়ারি টু ডিসেম্বর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাজারে জিনিসপত্রের দামের উপর কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের হাত রয়েছে, তাই পণ্যের দাম কমাতে পুরোপুরি সফল হয়নি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় বাজারের ক্ষেত্রে সর্বতোভাবে সাফল্য অর্জন হয়নি বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা। জানান আওয়ামী লীগের সময়ে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু টাকা ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে, এতে শঙ্কা তৈরি হয়েছে দারিদ্র্য বেড়ে যাওয়ার। দীর্ঘদিন মূল্যস্ফীতি 10% থাকার পর যদিও তা এখন 8% ঘরে নেমেছে, তবে এখনও চাল, ডাল, আটা, ময়দা, তেল সহ প্রায় সব নিত্যপণ্যই বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এমন বাস্তবতায় বাজারে চালের দাম নিয়ন্ত্রণে মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা চাল আমদানির জন্য এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন 500 দিন থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজার ঘিরে কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের হাত রয়েছে, যার কারণে জিনিসপত্রের দাম কমাতে পুরোপুরি সফল হয়নি অন্তর্বর্তী সরকার। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটা হয়। তবু আমি মনে করি বাজার যে মনসুন এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপার আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই। ডক্টর সালেউদ্দিন জানান, বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকি প্রক্রিয়া নির্বাচিত সরকার এসে এগিয়ে নেবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে,
তারপর অনেক রাজনীতির সাথে আলোচনা অনেক দূর কোথাও এগোচ্ছে, হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, বাজারের মূল্যস্ফীতি, বাজার নিয়ন্ত্রণ, কৃষি সম্প্রসারণের চ্যালেঞ্জ, এরকম নানান বিষয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি উপস্থিত হয়েছেন, ডক্টর আলী আফজাল, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ। জনাব আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। আপনি আমাদের যে প্রতিবেদনটি চলছিল সেখানে আপনি দেখেছেন যে অর্থ উপদেষ্টা বললেন যে জিনিসপত্রের দামের উপরে বাজারে কিছু সিন্ডিকেটের কারণে আসলে বাজার নিয়ন্ত্রণ করতে সফল হয়নি অন্তর্বর্তী সরকার। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, একই সাথে নিউজ 24-এর দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আপনি বলেছেন যে রাইটলি বলেছেন, আমি একজন কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী। বাংলাদেশের আমি বলবো যে এটা সবচেয়ে বড় সমস্যা, আমাদের মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। এই আলোচনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং সিন্ডিকেটের বিষয়টি কিন্তু এটা আলোচিত বিষয়, আজকে নতুন করে নয়, এটা অনেক পুরনো আলোচনা, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। কিন্তু এই জায়গাটা আসলে খুব বেশি ডেভেলপ বাংলাদেশে হয়নি। প্রাইস গ্যাপ ছিল, আছে, বৈষয় থাকবে, বাট সেটা সহনীয় মাত্রায় থাকতে হবে। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলি, আমি মাগুরাতে গত সপ্তাহে গিয়েছিলাম, একদম রুট লেভেলের একটা গ্রামের কাঁচা বাজারে গেলাম, দেখলাম সেখানে আলু বিক্রি হচ্ছে 14 টাকা করে। আবার সেখানে অনেকগুলো সবজি দেখলাম আমি, পটল, ঝিঙ্গা, এগুলো। তো একই সাথে ঢাকা চেক করে দেখলাম প্রায় 5 গুণ দাম। যে পটলটি ওখানে বিক্রি হচ্ছে 20 টাকা, ঢাকায় সেটা 100 টাকা, 5 গুণ 4 গুণ মানে 3 গুণ দাম দেখলাম। এটা খুবই দুঃখজনক। তো এই জায়গায় এই প্রাইস গ্যাপ বলেন অথবা এই যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, তো এটা কিন্তু ছিল, আছে, বাট কোশ্চেন হচ্ছে যে এটা রিজলভ হবে কীভাবে। আমি অনেক সময় বলে থাকি যে দ্রব্যমূল্য সরকার বলে কমাতে হবে, আমি বলছি নো, বাড়াতে হবে। হ্যাঁ, আপনি দ্রব্যমূল্য দেখেন 3টা স্টেজ, একটা তো ফার্মাররা উৎপাদন করে, আর মাঝখানে একটা মিডিলম্যান, তারা এটা মানে আমাদের কাছে নিয়ে আসে, আমাদের ঢাকার কনজিউমার যারা আছে, আমরা যারা খাচ্ছি তারা। এখন আমরা যদি ওই গ্রামের যে 14 টাকা আমি বললাম আপনাকে, এই 14 টাকার আলুটাকে যদি আমি 30 টাকা করি, আর ঢাকার যে আলুটার কথা 60 টাকা বিক্রি হয়, সেটা আমি 10 টাকা কমে 50 টাকা করি, তাহলে যিনি কিনছেন তিনিও কম পাবেন, আবার ফার্মার কিন্তু লাভবান হবে। আপনি মনে রাখবেন যে বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে ঝামেলা আছে, কারণ পরিসংখ্যান আসলে কখনোই সঠিক পাওয়া যায় না। একদিকে সরকার বলতেছে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, অন্যদিকে চাল আমদানি করতেছি। তো খাদ্য স্বয়ংসম্পূর্ণের কথাটি একেবারে মিথ্যা কথা। আমরা বলতে পারি যে আমরা চাউলে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, বাট সেটাও সঠিক পরিসংখ্যান আমাদের নাই। যেটা বলছিলাম, যে জায়গাটা আপনাকে এই দ্রব্যমূল্যের, তো সেটা হচ্ছে যে এই যে প্রাইসটা আমি আপনাকে মিলাই দিচ্ছি, গভর্নমেন্ট যদি আসলে ঢাকার মূল্য ফিক্স না করে, গভর্নমেন্ট ঢাকাতে ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছে এবং হাটে বাজারে জরিমানা করতেছে, যেমন তারা বিক্রয় মূল্য ফিক্স করে দিচ্ছে। আমি বলবো যে না, বিক্রয় ফিক্স করেন, কিন্তু তার আগে ক্রয় মূল্য ফিক্স করতে হবে। যে ফার্মারের প্রোডাক্ট, আমরা কিন্তু কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী বা উপজেলা লেভেলে যে কৃষি কর্মকর্তা আছে, ইভেন উপসহকারী কৃষি কর্মী, সেও কিন্তু জানে যে 1 কেজি আলুর প্রোডাকশন কত, 1 কেজি চালের প্রোডাকশন কত। তাহলে ফার্মারকে প্রোডাকশন কস্ট প্লাস 15% প্রফিট দিয়েই কিন্তু দাম ফিক্স করতে হবে, এর নিচে ফার্মারের কাছে প্রোডাক্ট কেনা যাবে না। এরপর আসেন বিক্রি ক্ষেত্রে 60 টাকাটা যেটা বললাম, 50 টাকা ফিক্স কোনো অসুবিধা নেই। তাহলে 30 টাকার 50 টাকা মাঝখানে গ্যাপ কত? 20 টাকা। আপনি হিসাব করেন সেই মাগুরার থেকে যদি 1 টন আলু নিয়ে আসে, বা একটা গাড়ি যদি নিয়ে আসে 20 টন, মানে 20,000 কেজি, 1 টাকার বেশি ক্যারিং খরচ হবে না। এরপরে যে 5টা হাত বদল হয়, আমি 5টা হাত বলে প্রত্যেককে 10% প্রফিট দেবো। এখন এই মধ্যস্বত্বভোগীর জায়গাটাই আপনি এইটা যোগ করলে আমি দেখেছি, তারপরে আরও সারপ্লাস থাকে। জি, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে খালি ক্ষতিগ্রস্ত হবে শুধু মধ্যস্বত্বভোগী এই সিদ্ধান্ত নিলে, আর লাভবান হবে বাকি সবাই, গোটা দেশ লাভবান হবে। সেই জায়গাটা বন্ধ করা যাচ্ছে না কেন? সেই জায়গাটা আসলে সরকারের দায়িত্ব, সুস্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রের দায়িত্ব। এখন কেন হয়নি সেটা অতীতে, কারণ এই জায়গাটা রাষ্ট্রের যারাই সিদ্ধান্ত নেবেন, যারা এটা করাবেন, তারা এটা সেদিন ইনভলভ ছিলেন। এখনও নাই তা আমি বলবো না, আমি রাষ্ট্রের দায়িত্ব বলবো না। তবে রাষ্ট্রের দায়িত্ব বলতে তো শুধু সরকারের নির্বাচিত মানে মন্ত্রী বা এমপি নয়,
বিভিন্ন টায়ারের লোক আছে, আপনি জানেন, সরকারি কর্মকর্তা আছেন, বিভিন্ন লেভেলে কর্মকর্তারা আছেন। তো এই টোটাল যদি সবাই ইনভলভ না হই আমরা, তাহলে একই সাথে আমি বলবো যে আইনও লাগবে, আইন অনেক করা হয়েছে, আইনের প্রয়োগ লাগবে। সেটা যদি না হয় তাহলে আসলে ওই যে মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য যেটা এরকম থেকেই যাবে। এখানে ভোক্তা অধিকার নামে যে সংগঠনটি আছে তারা প্রায়শই বলে থাকে যে তাদের জনবল বা সেভাবে আসলে তারা কাজ করতে পারে না জনবলের অভাবে। এই জায়গাটাতে আপনি কি বলবেন? দেখেন, আমেরিকা একটা বড় দেশ হিসাবে তাদের একটাই সংস্থা এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এবং এই এফডিএ একাই কিন্তু হোল আমেরিকার ড্রাগ এবং ফুড কন্ট্রোল করে। আর বাংলাদেশে আমাদের এই আপনি যেটা বলছেন ভোক্তা অধিকার সহ প্রায় 17টা সংস্থা হয়েছে আমাদের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কোয়ালিটি নিশ্চিত করা, সেফ ফুড নিশ্চিত করার জন্য। বাট তারপরে কিন্তু আমাদের সেফ ফুডের নিশ্চয়তা হয়নি, দ্রব্যমূল্য কিন্তু কন্ট্রোলে আসে নাই, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কিন্তু কমে নাই। কোশ্চেন হুয়াই? ওরা একটা সংস্থা পারছে, আমরা কেন পারছি না? এফডিআই যদি কোনো অ্যাকশন নেয় সেই অ্যাকশন কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু আমাদের দেশে অনেক কিছু হয়। কিন্তু আমরা দেখেছি যে আপনি ফরমালিন দেওয়া আম আসতেছে, 2 ট্রাক দেখা গেলো যে ডিস্ট্রয় করেছে, রাত্রিবেলা 1000 ট্রাক ঢুকে গেছে। কারা পারমিশন দিচ্ছে? কীভাবে আসলো? রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় কিন্তু জড়িত, তারা জানে। তো এই জায়গাটা যদি আসলে মানে শুধুমাত্র আইন না, আইনের প্রয়োগ না, এখানে আমি নীতি নৈতিকতা বলবো। যদি আদর্শহীন নীতিহীন সরকারি কর্মকর্তা হয়, যদি দেশপ্রেম না থাকে, মানুষের দরদ না থাকে, ভালোবাসা না থাকে, এক কথা যদি মানবিক সরকারি কর্মকর্তা না হয়, তারা কিন্তু দেখা যাবে রাতের আধারে পয়সা খেয়ে, টাকা খেয়ে তারা কিন্তু ওই সিন্ডিকেটকে প্রশ্রয় দেবে। আর আমরা আশা করেছিলাম 24-এর বাংলাদেশে, জুলাইয়ের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, সেই বাংলাদেশে এই টেন্ডারবাজি থাকবে না, সেই বাংলাদেশে এই সিন্ডিকেট করে ব্যবসা থাকবে না। বাট বাস্তবে কিন্তু আমরা প্র্যাকটিস সেটা পাচ্ছি না। বলা হচ্ছে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা দেখছি না। এর মূল কারণ হচ্ছে যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বসে আছে দুর্নীতিবাদ, অসৎ কর্মকর্তারা, যাদের কারণেই কিন্তু এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। কিন্তু অসম্ভব নয়, রাষ্ট্র চাইলে এটা করতে পারবে। জি, আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে সরকার, আপনি দেখেছেন যে প্রতিবেদনে আমরা দেখাচ্ছিলাম যে সরকার মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানি করছে। আমাদের আসলে বর্তমান চিত্রটি কি? আসলে চাল আমদানি করার প্রয়োজনীয়তা বা এখানে আমাদের চাহিদার জায়গাটি কতটুকু আছে বলে আপনি দেখছেন? প্রথমত আমি আগেই একটু বলেছিলাম যে বাংলাদেশে এখন টোটাল প্রায় 4 কোটি মেট্রিক টন খাবার তৈরি হয়, উৎপাদন হয়। যখন 74 দুর্ভিক্ষ হয়েছে তখন মাত্র 40 লক্ষ মেট্রিক টন তৈরি হতো। এই বছরের ব্যবধানে, লম্বা সময়ের ব্যবধানে আমি বলবো 50 বছরের ব্যবধানে বাংলাদেশে কিন্তু উৎপাদন বেড়েছে কিন্তু 10 গুণ। 40 লক্ষ থেকে 4 কোটি মেট্রিক টনে আমরা আসছি, উৎপাদন বেড়েছে, জমি কিন্তু বাড়ে নাই। অর্থাৎ এদেশের কৃষি বিজ্ঞানের উন্নত জাত দিয়েছে, ফার্মাররা চাষ করেছে এবং কিন্তু প্রোডাক্টিভিটি বেড়েছে ইউনিট এরিয়াতে, ফলে আমাদের উৎপাদন বেড়েছে। সমস্যা হচ্ছে আসলে আমাদের পরিসংখ্যান নিয়ে। এই পরিসংখ্যানের কারণে মাঝে মাঝে চাল ইম্পোর্ট হয়, আবার কিন্তু এক্সপোর্ট হয়। জি, আপনি অবাক হবেন যে এক্সপোর্টও কিন্তু হচ্ছে। তো এই পরিসংখ্যানটা ক্লিয়ার দরকার যে আসলে বাংলাদেশে 18 কোটি মানুষের কতটুকু চাল দরকার আর রিয়েলি উৎপাদন কত হয়। এখানে সমস্যা যেটা হচ্ছে আপনাকে বলি ক্লিয়ারলি, যে কথা অনেক সময় খোলামেলা আমরা বলতে পারিনি, সেটা হচ্ছে যে যখন যে সরকার আসছেন, যখন যিনি সংস্থার ডিজি হচ্ছেন, আর তিনি মনে করতেছেন যে আমার আমলে তো একটু উৎপাদন বাড়ায় দেখাতে হবে। ধরেন আগে ছিল কথার কথা 50,000 মেট্রিক টন, এখন উনি চিন্তা করছে উনি দায়িত্বে আসার পরে 1 টন না বাড়লে কেমন, ওই তখন 52,000 করেছেন। আসলে বাস্তবে ওখানে 52,000 হচ্ছে কিনা তার কোনো ইয়ে নাই। এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন হয়েছে যে আসলে উৎপাদনের সাথে কিন্তু ম্যাচ করছে না। এই ভুল পরিসংখ্যান বন্ধ করে সঠিক পরিসংখ্যান আনতে হবে। কারণ একটা নেশানে যদি আপনি পরিকল্পনা করতে চান, প্ল্যান করতে চান, তাহলে সঠিক তথ্য উপাত্ত ছাড়া করা সম্ভব না। পপুলেশন সংখ্যা, উৎপাদনের সংখ্যা, এই কারণে কি চালের দামও ঊর্ধ্বমুখী, মানে চালের দাম কমছে না, এবং এখানে বলা হচ্ছে যে চালে এটা আনলে চালের দামটা নিয়ন্ত্রণও হবে কিছুটা, এটা দাবি করা হচ্ছে। এটা ঠিক যে সাপ্লাই যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই দামটা ফল করে, কারণ যারা সিন্ডিকেট করে, যারা মজুতদারি করে, তখন তারা চিন্তা করে যে গভর্নমেন্ট যখন নিয়ে আসতেছে আর প্রোডাক্ট ফল করতে পারে তখন ওরাও ছেড়ে দিচ্ছে, ফলে দামটা একটু কমে, এটা সত্য কথা। বাট বাস্তব কথা হলো যে আসলেই দরকার আছে কিনা ইম্পোর্ট করার। এরপর হচ্ছে আতপ চাল তো লিমিটেড কিছু মানুষ খায়, আতপ চাল কিন্তু সবাই খায়, আপনি গোটা দেশের সাধারণ মানুষ, ইভেন ঢাকা শহরে আমরা যারা ম্যাক্সিমাম সিদ্ধ চালই খাই, সিলেট সহ কিছু এলাকায় তারা খায়। তো এখন এই আতপ চাল ইম্পোর্ট করে আমাদের যে এটা বলা হচ্ছে, ঠিক আছে, আমি সেটা দ্বিমত করছি না, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, দাম কমাতে হবে, কিন্তু তার আগে আমি বলবো যে আমাদের পরিসংখ্যান ঠিক করতে হবে। আরেকটি বিষয় বলবো যে এখানেও রাষ্ট্রের দায়িত্ব আছে।
একদিকে বাংলা চাষিরা আলু উৎপাদন করলে অস্বাভাবিকভাবে, আলুও কিন্তু কার্বোহাইড্রেট দেয়, চাউলও কার্বোহাইড্রেট, দুটো কিন্তু সেম জিনিস। রাষ্ট্রের এবং আপনাদের মিডিয়ার দায়িত্ব আছে, এই মোটিভেশনটা লাগবে যে ভাই চাল আমদানি কেন করবো, আমার তো প্রচুর আলু আছে, তো আমরা তো একই জিনিস পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি। এই আলু দেখেন বাংলা চাষিরা গত বছর চাষ করে তাদের মানে সর্বনাশ হয়ে গেছে, কারণ কেজি প্রতি 10 টাকা লস হচ্ছে, 8 টাকা 10 টাকা তারা সেল করে। ডক্টর আফজাল, সেখানে আমরা আসবো যে সবজির দাম, অনেক সবজির দামই চড়া, শুধুমাত্র আলু ছাড়া, এবং এই যে এই ক্ষেত্রে কৃষক কিভাবে ন্যায্য দাম পেতে পারে এবং সেটি যারা আমরা ভোক্তা তারা যাতে সীমিত দামে কিনতে পারে, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো। তবে তার আগে আমরা একটি বিরতি নিতে চাই। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। আমরা ছিলাম আলোচনায় কৃষির বাজার নিয়ন্ত্রণ এবং কৃষি সম্প্রসারণের চ্যালেঞ্জগুলো কোথায়, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আলী আফজাল, কৃষি বিজ্ঞানী এবং ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ গ্রুপ। যারা আফজাল, আপনার কাছে ছিলাম যে প্রশ্নটি নিয়ে, সেটি হচ্ছে যে কৃষক ন্যায্য দাম কিভাবে পেতে পারে এবং একই সাথে যারা ভোক্তা তারাও যাতে ন্যায্য দামে কিনতে পারে, এই জায়গাটি যদি আপনি একটু যুক্ত করতেন যে এটি কিভাবে সম্ভব হতে পারে। থ্যাংক ইউ। আমি আগেই বলেছি যে এটা কোনো ম্যাজিক কোনো বিষয় না, এটা সিম্পল বিষয়। সরকারকে আন্তরিক হতে হবে, আইন করতে হবে, আইনের বাস্তবায়ন করতে হবে। এক হচ্ছে যে আমরা বাংলা চাষির প্রত্যেকটা ফসলে ইভেন ভ্যারাইটি ভিত্তিক যে তার উৎপাদন খরচ কত আমরা কিন্তু জানি। উৎপাদন খরচের সাথে একটা সার্টেন প্রফিট ধরে আমরা ফিক্স করবো যে চাষির প্রোডাক্ট এই দামে বিক্রি হবে, মানে চাষির কাছ থেকে আমি কিনতে হলে ক্রয় মূল্য ফিক্স করতে হবে, নাম্বার 1, যেটা করা হয় না বাংলাদেশে। সেকেন্ড হলো যে চাষির প্রোডাক্ট আমার হাতে আসা পর্যন্ত, আমার ঢাকা শহরের কাঁচা বাজার আসা পর্যন্ত কয়টা হাত বদল হয়, কত খরচ হয়, এটাও কিন্তু আমরা জানি। সেটার সাথে আমি আরও 15% প্রফিট যোগ করে দিয়ে আমি ফিক্স করবো বিক্রয় মূল্য। তাহলে এখন সরকার শুধুমাত্র বিক্রয় মূল্য ফিক্স করে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠায়, টিম পাঠায়, দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি বলবো নো, আপনাকে আগেরটা ঠিক করেন যে চাষিকে উৎপাদন মূল্য দিতে হবে, তার লাভ সহ, তাহলে চাষি লাভবান হবে। শুধুমাত্র এখানে কমবে দেখবেন এই মধ্যস্বত্বভোগী জায়গাটা, যে জায়গাটা দায়িত্ব চাষিরও না আপনারও না, এই দায়িত্ব হলো সরকারের। সরকারকে শক্ত হাতে দমন করতে হবে, যেমনটি তারা ঢাকা শহরে বিভিন্ন মার্কেটে ঢুকে ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সহ কন্ট্রোল করে, সেই মুহূর্তে ফার্ম গেট প্রাইসটা কন্ট্রোল করতে হবে যে ফার্মারের প্রোডাক্ট এই দামের নিচে কেনা যাবে না। এটা যদি করা যায় তাহলে চাষি লাভবান হবে, আমরা যারা কনজিউমার তারা লাভবান হবে, একই সাথে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা লাভ করবেন। কিন্তু আগের মতো অস্বাভাবিকভাবে বাজার কন্ট্রোল করা, সিন্ডিকেট করা, তাদের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করা, সেটা তারা করতে পারবে না। আরেকটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এই যে সৃজনাল একটা হয় যে এই সিজনে সবজির দাম বেশি, এই সিজনে কম, এই সিজনে উৎপাদন বেশি, এই সিজনে কম, এরকম একটি যে বিষয় বলা হয়, এটি আসলে বাস্তব চিত্রটি কি? এখনো কিন্তু তাই বলা হচ্ছে যে এখন কিন্তু বাজারে সবজির দাম খুব বেশি। দেখুন, আসলে সিজনাল বিষয়টা, সবজির দাম কমবে, সিজনাল বিষয়টা কিছুটা আছে, তবে আমি বলবো যে আগের মতো নাই। আজ থেকে 40 বছর আগে আমরা জানতাম যে সবজি মানে শুধু শীতকালে হয়। আমরা বিজ্ঞানীরা সারা বাংলাদেশ শুধু না, দেশি বিদেশি বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা, আপনারা জানেন যে প্রায় সব ফসলের ফটো ইনসেনসিটিভ ভ্যারাইটি বের করেছি আমরা, থার্মো ইনসেনসিটিভ ভ্যারাইটি বের করেছি আমরা। দেখুন, দেখবেন যে আপনি এখন আর লাউ তো সারা বছরই পাওয়া যায়, আপনি দেখছেন, আপনি বাঁধাকপি, ফুলকপি, শিম, যেটা একসময় শীতকালে ছিল সারা বছরই কিন্তু পাওয়া যায়। সিজনাল ব্যাপারটা হচ্ছে কি যে এটা অনেক সময় ওই যে যারা সিন্ডিকেটের মালিক, যারা ব্যবসা করছেন তাদের কাছেই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি মূল চাষি ওই আবার একই কথা বলছি, আপনি খামারে ফিরে যান, ও কিন্তু খুব বেশি পায় না। হ্যাঁ, অফ সিজনে করলে একটু খরচ বাড়ে, ইটস ট্রু, এবং অফ সিজনে মানে যেহেতু প্রোডাকশনটা একটু কম হয়, কারণ যার যে উইন্টারে করলে একই জিনিসের প্রোডাকশন বেশি হয়, আবার সামারে করলে হবে কিন্তু প্রোডাকশনটা একটু কম হয়। প্রোডাকশন কম মানেই তার কস্টিংটা একটু বেশি হয়, তার মানে অস্বাভাবিক বেশি আমি বলছি না, কিছু বেশি হবে। তো সেটা যদি ওই সিস্টেম মেকানিজমে করা হয় তাহলে কিন্তু অস্বাভাবিক দাম বাড়বে না। আর সিজন বলে এখন কিছু নেই, এখন সব ফসল সব মানে ঋতুতে সব জায়গায় করা যায়। আর সবচেয়ে বড় হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গড গিফটের নিয়ামত। এই মানে ভূখণ্ডের সয়েল, ক্লাইমেট, রেইনফল, ওয়েদার, এভরিথিং এত চমৎকার যে বিশ্বের যে কোনো ফসল এখানে লাগালে কিন্তু সুন্দর করে এখানে গ্রো করা সম্ভব। আরেকটি জায়গা আপনি বলতে চাই, সেটা হচ্ছে যে ফার্মারের শুধুমাত্র এই প্রাইস গ্যাপ না, আরেকটা ইল্ড গ্যাপ একটা কথা আছে, মানে ফলন গ্যাপ। আজকের বিজ্ঞানীরা গবেষণা যাত্রা বের করেছে, তার গবেষণা মাঠে ফলন কথার কথা আলুর যদি বলি আমি, তো দেখা যায় যে প্রায় 40 থেকে 45 মেট্রিক টন পার হেক্টর কিন্তু হচ্ছে। তো এইটাই আমরা যখন ন্যাশনাল অ্যাভারেজ দেখি বাংলাদেশে 20 টনে বেশি হচ্ছে না, তখন অর্ধেক ফলন। তাহলে এই ফলন গ্যাপটাই দূর করা যায়, কীভাবে করব?
একটা হচ্ছে যে ওই উন্নত জাত চাষ করতে হবে, চাষের যে পদ্ধতি অন্য সেই চাষে মানে উন্নত জাতের সাথে উন্নত প্রযুক্তি আছে, এই প্রযুক্তি যদি ব্যবহার করে চাষি তাহলে সে ইজিলি কিন্তু এই প্রোডাক্টটা এই ফলনটা পেতে পারে। সেক্ষেত্রে যেটা দরকার হবে, সুবিধা হবে রাষ্ট্রের, যে আমরা দেখা যে অর্ধেক জমি চাষ করেই আমি আলু বর্তমান যে প্রোডাকশন সেই প্রোডাক্ট কিন্তু পাবো, বাকি জমিতে অন্য ফসল করতে পারবো। এই জায়গাতে আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে কৃষি সম্প্রসারণে আমরা এখন পর্যন্ত কতদূর এগোতে পেরেছি। আমাদের তো অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে, প্রায় 10টার মতো। যদি বাড়ি বলি, বিআরআই, বিনা, বিজিসিআর, তারপরে বিটিআরআই, এরকম অনেকগুলো সংস্থা আছে আমাদের গবেষণার জন্য যারা কাজ করছে। সেই জায়গাটাতে আসলে আমাদের ইমপ্রুভমেন্টটা কি, কতটুকু আমরা? দেখুন, আপনাকে নিজেও প্রধান গবেষক ছিলেন বাড়ির। জি, আমি প্রধান বৈজ্ঞানিক করেছিলাম। যেটা বলছি যে কৃষি মন্ত্রণালয়, আমি যদি প্রথম কৃষিটাকে বলি, কৃষি আসলে আমাদের দেশে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে কৃষি মানে চাষবাস। অ্যাজ পার এফ ডেফিনেশন, এগ্রিকালচার হচ্ছে ক্রপস, লাইভস্টক, ফিশারিজ, তিনটা মিলেই হচ্ছিল কৃষি। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়টি একটা অংশ, মানে ফসলটা হ্যান্ডেল করে। এই ফসলের জন্য কৃষি মন্ত্রণালয়ের বেসিক ডিভিশন তিনটা। একটা হচ্ছে গবেষণা, রিসার্চ, নার্স সিস্টেমে সেখানে অসংখ্য প্রতিষ্ঠান গবেষণা করতেছে। আরেকটা হচ্ছে এক্সটেনশন ডিপার্টমেন্ট, তারা এই উদ্ভাবিত যে প্রযুক্তিগুলো হলো বা ভ্যারাইটি হলো সেটা তারা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছে। বিএডিসি সহ এক্সপানশনে যে কাজটা করছে তারা হচ্ছে যে ভ্যারাইটিটাকে একটু লার্জার স্কেলে প্রোডাকশন দেয়, সিড প্রোডাকশন করে তারা। তো এই তিনটার সমন্বয়ে কিন্তু মাঠ পর্যায়ে যাচ্ছে এই ইয়েটা। গবেষণার ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে যে এই গবেষণাটা যেটা হচ্ছে, আমি বলবো যে গবেষণা হচ্ছে না, তারা গবেষণা হয়েছে, গবেষকদের অবদানও বাংলাদেশে আছে। বাট সময়ের চাহিদা এখন যেটা আসছে সেটা হচ্ছে যে গবেষণাকে নিড বেস করতে হবে, গবেষণাকে ইন্ডাস্ট্রিতে কানেক্ট করতে হবে। অর্থাৎ গবেষণার যে উদ্ভাবিত প্রযুক্তি সেটা চাহিদা কতটুকু আছে, ইন্ডাস্ট্রিতে সেটা চলছে কিনা, এক্সপোর্টে সেটা চলছে কিনা। আপনি দেখেন আলুর ভ্যারাইটি বাংলাদেশে আছে, বা ধানের ভ্যারাইটি বাংলাদেশে আছে, গমের ভ্যারাইটি বাংলাদেশে আছে, কিন্তু আমার দেখেন ইন্ডাস্ট্রি যান আপনি, বেডগুলো কিন্তু যে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু বিদেশি গম না হচ্ছে। আপনি দেখেন যেখানে আলু চিপস হচ্ছে, আমার দেশে এত আলু নষ্ট হচ্ছে, এত আলুর দাম কম, কিন্তু চিপস করার জন্য আলুটা কিন্তু আমার দেশের আলু ব্যবহার করা যাচ্ছে না। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স করা যাবে না। আমি যদি বিজ্ঞানী হিসেবে বলতে এটা সম্ভব, খালি কানেকশনটা কম। সেটা হচ্ছে যে গবেষকদেরকে, সরকারকে চিন্তা করতে হবে যে গবেষণা প্ল্যান করার আগে তার স্টেক হোল্ডার, তার ব্যবহারকারী কারা, তার ইন্ডাস্ট্রি পিপুল, তারপর এক্সপোর্ট যারা করে তারা, সব মিলে যারা প্ল্যানিং করায়। এক্সপোর্ট পিপুল বলে আমি বিদেশে এক্সপোর্ট করি, তারা এই ধরনের আলু চায়। আপনি যে ভ্যারাইটি করবেন তার মধ্যে এই গুণ থাকতে হবে। ইন্ডাস্ট্রি পিপুল বলবে যে আমার স্টিকিনেস দরকার, গুডনেসটা বেশি দরকার, তো আমাকে এমন আলু দিবেন যে আলুর মধ্যে এটা বেশি থাকে। তো আমরা যে আলুটা খাই আপনি দেখেন সেটা জর্জরে, স্টিকিনেসটা কম, ফলে কিন্তু চিপস হচ্ছে না, ইন্ডাস্ট্রিতে কাজে লাগছে না। বাট এই গুণটা ঢুকানো কিন্তু কঠিন কোনো বিষয় না। প্রবলেম হচ্ছে সমন্বয় নাই। সরকারি কর্মকর্তারা, বিজ্ঞানীরা, তারা তাদের মধ্যে বসে প্ল্যান করতেছে, গবেষণা করতেছে। প্রতিষ্ঠান হওয়ার কারণে এই সমন্বয়হীনতা না, এটা আসলে রাষ্ট্রের থেকে সিদ্ধান্তকে আসতে হবে যে এই গবেষণা যেটা হয় প্রথমে প্ল্যানিং হয় এবং রিভিউ হয়। এই প্ল্যানিং রিভিউতে স্টেক হোল্ডার যারা, মানে ব্যবহারকারী এবং যারা এক্সপোর্ট করে, ইন্ডাস্ট্রি পিপুল, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তারা কী চায় আসলে? আমি নিজে অস্ট্রেলিয়াতে পিএইচডি করে দেখেছি যে সেখানে রিসার্চ প্রোগ্রাম যখন প্ল্যানিং হচ্ছে, একজন ফার্মার প্রিজাইড করতেছে, এবং আমার সামনে দেখলাম ফার্মার ধমক দিয়ে বলতেছে, ভাই আপনার ওই গবেষণা করে আপনার পেপার হবে, আপনার প্রমোশন হবে, কিন্তু আমার কি হবে? আমার সমস্যা আছে এই মুহূর্তে ছোলা, তো আপনি চিনেন যে চিকপি, যেটা এই ছোলাতে ওনার একটা ডিজিজ হয়, বিজিএম, বট্টাইটিস গ্রে মোল্ড। উনি বলছেন যে এই রোগ প্রতিরোধের জাত বের করে দেন, আপনার গবেষণা ধার দেয় না। আমি দেখেন ফার্মারের নিড বেস গবেষণা চেঞ্জ হয়ে গেলো, তখন বলি ঠিক আছে আমরা এটা চেঞ্জ করে আপনার ওইটা নিয়ে কাজ করতেছি। ফার্মার বলতেছে যে আপনার বেতন তো আমরা দিই, অর্থাৎ আমার যা দরকার আপনি আমাকে সেই প্রোডাক্ট দেবেন, সেই ভ্যারাইটি দিবেন। আমার দেশে এই সিস্টেমটি হয়নি। ফার্মার এক্সেস তো বলতে গেলে নাই বলা যায়, কারণ আমাদের ফার্মাররা শিক্ষা কম, তাদের এক্সপিরিয়েন্স কম, তাদের মানে বলার মতো তাদেরকে অ্যাসোসিয়েশন নাই, তারা শাউট করতে পারে না, ফলে তাদেরকে ডাকাই হয় না, অনেক সময় অযোগ্য মনে করা হয়। একই সাথে আমাদের দেশে ইন্ডাস্ট্রি পিপল যারা আছে, তারা তো তাদের ইন্ডাস্ট্রি চালার জন্য বিদেশে এক্সপোর্ট করছে, বিক্রি করছে, লাভ হচ্ছে, তারা ওগুলো ধারতেছে না। বাট সরকারকে চিন্তা করতে হবে যে আমার এক্সপোর্ট করলে ডলার এক্সপোর্ট হয়ে যাবে, তাহলে আমি ইন্ডাস্ট্রি পিপুলকে নিয়ে আসি, আমার এক্সপোর্ট যারা ওদেরকে নিয়ে আসি, ফার্মারকে নিয়ে আসি এবং গবেষক, এই চারটা করে একসাথে বসায় দিয়ে ঝগড়াঝাটি হবে যে আমার আলটিমেটলি গবেষণা এই লাইনে হতে হবে। আমি যেটাকে বলছি নিড বেস গবেষণা তৈরি করতে হবে, ইচ্ছা মতো না। সেক্ষেত্রে সরকার যে বাজেটটি দেয় প্রতি বছরই খাতে,
সেটি কতটা মানে গবেষণার জন্য যথার্থ বা আমি হয় কিনা? আপনাকে বলতে চাই যে আমাদের দেশে কৃষি সেক্টরের যে বাজেট এবং গবেষণার যে বাজেট এটা পর্যাপ্ত, যা দিচ্ছে যথেষ্ট, বাট এইটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। Trace করতে হবে। বাংলার চাষিদের জন্য ধরেন মোটা দাগে যদি বলি, বাংলাদেশে 1,67,00,000 ফার্মার। যদি আপনি প্রতি পরিবারে 5 জনকে গড়ে ধরেন, তাও কিন্তু প্রায় 9 কোটি মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ অর্ধেক মানুষ মোটা দাগে বলা যায় কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে। তাদের জন্য প্রতি বছর একটা বড় অঙ্কের টাকা বাজেটে কিন্তু প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দ থাকে। কিন্তু কোশ্চেনের সরকার বরাদ্দ ঠিকই আছে, বাজেটে পাস হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা এটা, বাট রিয়েল ফার্মার কতটা পাচ্ছে সেই ইভ্যালুয়েশন কিন্তু করতে হবে। আপনি বিগত 16 বছর ইতিহাস, এই 54 বছর ইতিহাস ঘেটে দেখেন যে আসলে রিয়েল ফার্মার কতটুকু পেয়েছে। আমরা ইমোশনালি বলতে পারি যে হ্যাঁ এটা করেছি ওইটা করেছি, যুক্তি লজিক দিয়ে পেপার দিয়ে বলতে পারবো, কিন্তু আপনি ফার্মার্স প্লটে যান, ফিল্ডে যান, অধিকাংশ চাষিকে জিজ্ঞেস করে দেখবেন যে কতটুকু গভর্নমেন্টে সাপোর্ট দেয়, ওটা জানেও না। ফার্মারের যে সুবিধা দেওয়া হয়েছে একজন উপজেলা কৃষক দায়িত্ব হলে বলে দেওয়া, কিন্তু ফার্মার জানেও না যে তার জন্য যে প্রদর্শনী ব্যবস্থা করা আছে, তার জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে, তার জন্য যে সারের ব্যবস্থা আছে, তার জন্য যে ইনসেন্টিভ আছে, এই বিষয়গুলো কোনো ফার্মার, অসংখ্য ফার্মার জানেই না, তাকে বলাও হয়। অর্থাৎ পুরো বিষয়টা আড়ালে থেকে যাচ্ছে এখানে। এই জায়গায় যেটা দরকার যে সরকারের বরাদ্দ কম নাই, বরাদ্দ যা আছে যথেষ্ট আমি বলবো, কিন্তু সেটা প্রপার ইউটিলাইজ করতে হবে। গবেষণা ইচ্ছামতো করলে হবে না, গবেষণা জাতির স্বার্থে করতে হবে, ন্যাশনের নিডকে সামনে রেখে করতে হবে, ফার্মারের নিডকে সামনে রেখে করতে হবে। কৃষকদেরকেও তো আরো দক্ষ করে আর পদক্ষেপ নেওয়া জরুরি। কৃষকদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য রাষ্ট্রের বিশাল বাজেট আছে, কিন্তু কোশ্চেন হচ্ছে কতটুকু হচ্ছে প্র্যাকটিক্যালি, বাস্তবতা কতটুকু, সেটা আমাদেরকে দেখতে হবে যে কতটুকু হচ্ছে। এবং সেটা অনেক সময় দেখা যায় নাম কষ্টের, আমি যেহেতু এখন স্বাধীনভাবে কথাটা সুযোগ আছে বলে কথা বলছি, একসময় মিডিয়াতে বলতে পারতাম না, যে আমরা সরাসরি কৃষককে জিজ্ঞেস করে দেখছি, অনেক সময় দেখা যায় কৃষকদের ডেকে নাস্তা ধরা দিচ্ছে, সাইন নিচ্ছে, আর হয়তো 100 টাকা ধরা দিচ্ছে, ব্যাস ট্রেনিং শেষ। বাট রিয়েলি তার প্রশিক্ষণ কতটুকু হল, এক। দ্বিতীয় লোকের বরাদ্দ কত ছিল, নোবডি নোজ। হয়তো কৃষক 500 টাকা দেওয়ার কথার কথা বলছি, মনে হয়তো 100 টাকা দিয়ে সাইন নিয়ে ছেড়ে দিয়ে যাওয়া, হয়তো আসার কথা হয়তো 100 জন, 10 জন আসে সাইন দিয়ে ছেড়ে দিয়েছে, বাকিটা হয়তো সাইন প্রশিক্ষণটাও তাকে দেয় নাই। হ্যাঁ, তো এই যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, আমি বলব রাষ্ট্রের বাজেট কম না, টাকা কম না, এরা এই দেশ গরিব দেশ না, কিন্তু আমাদের এই সম্পদের বন্টনটি ঠিকমতো হচ্ছে না, বাজেটটি ঠিকমতো যার টাকা যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আপনি অবাক হবেন আমি যদি বলি, বিগত 16 বছরে কৃষকদের সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের কৃষিকে যান্ত্রিকরণ, আপনি জানেন, মেকানাইজ করার জন্য রাষ্ট্রের পক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো উদ্যোগ, বাট কোশ্চেন হচ্ছে সেই মেশিনগুলো বাংলাদেশে কোথায় আছে, কাকে দেওয়া হয়েছে, এটা খুঁজে বের করা কঠিন না। আমি কৃষি উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি সার্চ করেন যে মেশিনগুলো নিয়ে আসছে, কম্বাইন হারভেস্টার থেকে বড় বড় মেশিনগুলো, এগুলো তো লোকালে তৈরি হয় না, এলসি করে আনতে হয়। আপনি সার্চ করে দেখেন যে যেখানে যেখানে দেওয়া হয়েছে, র্যান্ডামলি চেক করেন যে কতগুলো মেশিন দেওয়া হয়েছে, যেখানে 70% হচ্ছে সাবসিডি। একটা মেশিনের দাম 30 থেকে 32 লাখ টাকা, হয়তো মেশিনটা কেনা হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে 12 লাখ টাকা দিয়ে, এখন 70% সরকার দিচ্ছে, 30% ফার্মার দেওয়ার কথা। এখন দেখা যাচ্ছে যে আমি বলছি যে আপনি খালি খোঁজ নেন যে কয়টা মেশিন মাঠে এখন আছে, নষ্ট হোক, থাকতে হবে। এমন ঘটনা ঘটেছে যে মেশিন আদৌ দেওয়া হয়নি, জাস্ট ফার্মারের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে তারপরে উপরের দিকে সাইন নিয়েছে আর ভাগ বাটোয়ারা করে খাইছে টাকা। জি, দিস রিয়েল স্টোরি। আমি বলতে চাই এক কথায় যে আসলে আমরা যারা দায়িত্বে আছি, আমি নিজেও সরকারি কর্মচারী, বিজ্ঞানী ছিলাম, তাদের অনেকের সাথে দেশপ্রেমিকের চেতনা নিয়ে তাদেরকে কিন্তু দরদি মন নিয়ে তাদের বাজেটটাকে কৃষকদের পিছনে ব্যয় করতে হবে। ডক্টর আফজাল, আপনার কাছে আমরা আবারও আসবো। এখানে আমাদের আরো কিছু জানা আছে, সেটি হচ্ছে যে এই কৃষির সম্প্রসারণ এবং রপ্তানি কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করবো। তবে তার আগে আমাদের কাছে আরও কিছু সংবাদ আছে, আমরা একটু দেখে নিতে চাই আজকের মুদ্রা বাজারের সবশেষ আপডেট। মুদ্রাবাজার চিত্রটা আমরা দেখে নিতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 137 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 142 টাকায়, পাউন্ড 157 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 165 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 17 টাকা 50 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 32 টাকা 60 পয়সায়, এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে 22 ক্যারেটের স্বর্ণ সেটি প্রতি ভরির দাম রয়েছে 1,95,477 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 1,86,496 টাকা।
18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 1,59,855 টাকা এবং সনাতন সোনার দাম আছে 1,32,724 টাকা। একই সাথে আমরা জানবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি সেটির প্রতি ভরির দাম আছে 3,475 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 3,312 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,846 টাকা এবং সনাতন রূপা যেটি তার প্রতি ভরির দাম আছে আজকের বাজারে 2,134 টাকা। ডক্টর আফজাল, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা সময় হচ্ছে একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, সময় হলো একটি বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কফি খাওয়া ক্ষতিকর দিক নিয়ে অনেক কিছুই বলা যায়। আজ বিশ্ব কফি দিবসে না হয় একটু ভিন্ন গল্প বলি। কাজের চাপ কিংবা বিষণ্ণতা কিংবা মন খারাপ, এক কাপ কফি নিমিষেই আপনার মনকে চাঙ্গা করে তুলবে। এই কফির সচেতনতা এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। কফি পান এখন তরুণ প্রজন্মের কাছে নতুন ট্রেন্ড। কফি খাওয়ার এখন শুধু বিলাসিতা নয়, অর্থনীতির চাকাও ফুলে ফেঁপে উঠেছে কফির আবর্তে। কফি দিবসে এ নিয়ে থাকছে মাসুদ সুমনের রিপোর্ট। এক কাপ পানিতে এক টুকরো শসা রাখলে পানির কোনো পরিবর্তন নেই, কিন্তু এক কাপ পানিতে এক চামচ কফির দানা সহজেই মিশে যায়, বদলে দেয় রং, বদলে দেয় চারপাশ। এদেশে একসময় কফি খেতে যাওয়া ছিল বিলাসিতা বা প্রাচুর্যের প্রতীক। সময়ের আবর্তে কফি আসে সীমিত আয়ের মানুষের ঘরেও, শহর কিংবা গ্রাম। দুপা এগুলেই অনেক জায়গায় মেলে কফি শপ। সেখানে শুধু কফি খাওয়ার বিষয় না, থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়ও। এসব দোকান হয়ে ওঠে নতুন বন্ধু গড়ার ক্ষেত্র। এসপ্রেসো মূলত বিভিন্ন ধরনের কফির বেজ বা ভিত্তি। 150 মিলিমিটার ফুটন্ত পানির সঙ্গে 8 গ্রাম কফির মিশ্রণে তৈরি হয় এসপ্রেসো। অত্যন্ত কড়া ও তেতো স্বাদের এই কফি কাজের জন্য উদ্যম নিয়ে আসতে সাহায্য করে। আমেরিকানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে মার্কিন সেনাবাহিনীর হাতে এর জন্ম। তিতকুটে এসপ্রেসোর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে পান করা হতো বলেই এর নাম হয় আমেরিকানো। লাতে দুধের ইতালীয় নাম লাতে। কফির দ্বিগুণ পরিমাণ দুধ দিয়ে বানানো লাতেতে মিষ্টতার পরিমাণ বেশি, উপরে ভেসে থাকে দুধ। ক্যাপুচিনো ইতালির ক্যাপুচিন ধর্মযাজকের খয়েরি রঙের বিশেষ পোশাকের সঙ্গে মিলের কারণে এই কফির নাম ক্যাপুচিনো। 1 ভাগ দুধের ফেনা মিশিয়ে তৈরি হয় ক্যাপুচিনো। এর উপরে ছিটানো থাকে কোকো পাউডার বা দারুচিনি গুঁড়া। এমন হরেক পদের কফির স্বাদেও রয়েছে ভিন্নতা। সময়ের সাথে এখন কফির কাপেও ভেসে ওঠে ভালোবাসা, ফুল সহ বাহারি রঙের ডিজাইন। ক্লান্তি দূর হয়, অসময় একটু টায়ার্ড ফিল করলে আমরা কফিটা খাই। আমার কাছে কফিটা হচ্ছে প্রেম আর চাটা হচ্ছে ভালোবাসা। উপকারিতা বা ক্ষতিকর দিকগুলো বিবেচনায় রেখে কফি হোক মন ভালো রাখার সঙ্গী, সতেজতায় ভরে উঠুক চারপাশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। কফি আসলে প্রতিদিন মানুষের একটি প্রিয় পানীয় হয়ে উঠছে। আমরা যাচ্ছি পরের সংবাদে। ফরিদপুর জেলায় এবছর আখের বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় এ জেলায় দিন দিন বাড়ছে আখের আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর আখের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ফরিদপুরের কৃষকরা ঝুঁকছেন আখের আবাদে। বর্তমানে কৃষক ক্ষেতে আখ পরিচর্যা ও কর্তনে ব্যস্ত সময় পার করছেন। জেলার মধুখালী, সালথা, নগরকান্দা, সদরপুর উপজেলাতেও আবাদ হচ্ছে চিনি উৎপাদনের আখ। ফলে এই বছর জেলায় আখ আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আখের ফলন ও বাজার দর ভালো হওয়ায় খুশি কৃষক। 1 বিঘা জমির আখ আমি 2 লক্ষ টাকা বিক্রি করে দিছি। ইনশাল্লাহ এবার ফলনটা খুব ভালো হয়েছে। বাড়তি কোনো যত্ন লাগে না, আমার পয়সা কম লাগে। আমি এককালীন বেচা কিনা করে টাকাগুলো ঘরে আনি। উৎপাদন করা 5 টাকা খরচ যাইতেছে, আমরা বেচতেছি 40 টাকা 50 টাকা। এই জেলার উৎপাদিত আখ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। ফরিদপুরের আখের চাহিদা বেশি, একটা অনেক মিষ্টি। আখগুলি 1 মাস আগেই কিনি এবং এদেরকে অ্যাডভান্স টাকা দেই। এক এক ক্ষেত 1 লাখ 2 লাখ। আখ চাষে কৃষকদের কারিগরি প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগিতা করছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। সব জাতের ফলন ভালো, বিশেষ করে যেমন আমাদের একটা আছে ফিলিপাইনের আখ এবং আরেকটা স্থানীয় জাতের একটা আখ আছে। এই দুটো আখই খুব নরম এবং অত্যন্ত মিষ্টি, ফলে হয় কি এটা বাজারে চাহিদা অনেক বেশি থাকে। এই ধরনের আখের সম্প্রসারণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। ফরিদপুর জেলায় এবছর 1520 হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে, যা থেকে প্রায় 18,000 মেট্রিক টন আখ পাওয়া যাবে, যার বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দেখছিলাম আখ চাষের একটি রিপোর্ট। আমরা এই প্রসঙ্গ ধরে আমরা আলোচনায় ফিরতে চাই। জনাব আফজাল, আমরা যে আলোচনায় ছিলাম যে কৃষি সম্প্রসারণ, তার মধ্যে আমরা দুটি প্রতিবেদনও দেখলাম যে কফি রস এবং আখ চাষের বাম্পার ফলন, এগুলো তো কৃষির একটি অংশ। এই জায়গাটা যদি বলতেন যে আসলে এই ক্ষেত্রে আরও কীভাবে আসলে কাজ করতে পারে এই ফলন বাড়াতে। এখানে দেখলাম কৃষি কর্মকর্তা বলছিলেন যে এই আখের ফলন বাড়াতে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে, আসলে কীভাবে সেটা করে বা চিত্রটা কি আসলে? আপনাকে ধন্যবাদ আবারও। আমি একটু শেয়ার করে যাই। প্রথমে আমি প্রতিবেদনটা যে কফি নিয়ে বলা হলো, আমি নিজেও কফি খাচ্ছি এখন। তো কফির একটি বিষয় আমি একটু যে বিজ্ঞানী বলতে চাই, কফির মধ্যে যে ক্যাফিনটা থাকে, এটা হয় কি শরীরকে মানে ঘুমটা কম আসে, ফলে শরীরটা অ্যাক্টিভ থাকে, ফলে ইয়াং বলি আমাদের বয়স্ক বলি সবাই অ্যাক্টিভলি কাজ করতে পারে। এটা ভালো, এতে কোনো সন্দেহ নেই। তবে আবার ইন্ডিভিজুয়ালি বলি, ওর সাথে আমরা হোয়াইট সুগার খাই। হোয়াইট সুগারের অপার নাম হচ্ছে হোয়াইট পয়জন। তো এটা মাথায় রাখতে হবে। আবার মিল্ক খাই আমরা। মিল্ক এককভাবে মিল্ক তো অবশ্যই একটা আদর্শ খাবার, তো যখন এটা মিক্সড করা হয় কফির সাথে, তখন ওইটা কিন্তু শরীরের জন্য খুব ভালো জিনিস নয়। এই জন্য আমার একটা থাকবে, অ্যাডভাইস থাকবে, আমরা কফি খাবো কিন্তু উইদাউট সুগার, উইদাউট মিল্ক। মিল্ক আলাদা খান, সুগার আলাদা খান, কফি আলাদা খান, তাহলে সেটা শরীরের জন্য ভালো। এক। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছিলেন যে আখের বিষয়টা, আপনি জানেন যে বাংলাদেশে 16টা সুগার মিল ছিল, এর একটা বড় অংশই বন্ধ হয়ে গেছে ডিউ টু একটা হচ্ছে মেশিনগুলোর সমস্যা, অনেক পুরনো মেশিন, এবং এটা লাভজনক হচ্ছে না, প্রতি বছর লস হচ্ছে। একই সাথে আখের স্বল্পতাও আছে, মিল কেন্দ্রিক। আপনি যেটা দেখাচ্ছেন এটা তো মধুখালী মিল কেন্দ্রিক ফরিদপুরের। তো অসংখ্য মিল আছে যেগুলো কিন্তু আখ পাচ্ছে না। এটার বড় কারণ আমাদের দেশের চাষিরা বোকা বলি, অশিক্ষিত বলি, দিন শেষে ওর একটা হিসাব আছে। যে ফসলের লাভ হয় না তাকে বললেও কিছু করবে না। হ্যাঁ করে, সরকারি প্রণোদনা পেলে, প্রদর্শনী করলে, রাষ্ট্রের পয়সায় করলে সে করে, কিন্তু পরের বার কিন্তু করবে না। বাট সে যদি লাভবান হয়, আপনি বলেন আর না বলেন, সে কিন্তু করবে। তো সুগার নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, যে আমাদের বাংলাদেশ সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট BSRI আছে, ঈশ্বরদী হেডকোয়ার্টার। তো এটা নিয়ে আমরা চাইলে আরেকটা ফুল অনুষ্ঠান করতে পারবো। শুধু এটুকু বলতে চাই যে রাষ্ট্রের পক্ষ থেকে এই গবেষণায় যে ইনভেস্ট করা হয়েছে, সেই ইনভেস্টমেন্টের আউটপুটটা আসলে সময় এসছে এখন ইভ্যালুয়েট করার। যে একটা জাতীয় গবেষণা প্রতিষ্ঠান যেটা এক্ষুনি কাজ করে, সেখানে বিগত এই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সেখানে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট কত, আর সেখান থেকে রাষ্ট্র কী বেনিফিটটা পাচ্ছে, এই ইভ্যালুয়েশন করার সময় এখন আসছে, এটা করে দেখতে হবে। তবে এটা ঠিক যে আমাদের সুগারের দরকার আছে, প্রচুর সুগার আমাদের ইম্পোর্ট করতে হয়। তো ইম্পোর্ট নির্ভরতা কমাতে হলে অবশ্যই আমাদেরকে এই সুগারের দিকে যেতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক সময় রাষ্ট্র পলিসি মেকাররা অনেক সময় ভুল করেন, যে ছোট্ট একটা দেশ, আমাদের 168টা মাঠ ফসল, এটা যৌক্তিক কিনা আমাদের ভাবতে হবে।
অস্ট্রেলিয়া বাংলাদেশে 71 গুণ বড়, বাট সেখানে তাদের মাঠ ফসল মাত্র কয়েকটা। আমরা আলোচনার শেষের দিকে আরো ছোট ছোট কয়েকটি বিষয় জেনে নিতে চাই সংক্ষেপে। সেটি হচ্ছে যে কৃষি পণ্য বা কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এই জায়গাতে আসলে আমরা কি করতে পারি বা কিভাবে আমাদের রপ্তানি বাড়াতে পারি? প্রথম কথা হচ্ছে যে রপ্তানি তো করতেই হবে। আমাদের যারা এক্সেস আছে, এক হচ্ছে আপনি মনে রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদেরকে খাওয়াতে হবে। এরপর এক্সেসটা আপনি এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টের প্রথম কথা হচ্ছে যে আপনি ভ্যালু এডিশন, আপনাকে ভ্যালু এডিশন করে এক্সপোর্ট করতে হবে। আপনি র এক্সপোর্ট করা যাবে, বাট খুব বেশি লাভবান হওয়া যায় না। আমি যদি এক্সাম্পল বলি ছোট্ট করে, যে একটা মাছ আপনি যদি পাঙ্গাস আস্ত কেনেন, হয়তো এখন হয়তো 150 টাকা বা 100 টাকা কেজি পাবেন। এটা জাস্ট কাটাটা ফিলে করেন। বাংলাদেশি মার্কেটে কিন্তু 400, 500, 600 টাকা আছে। দেশের বাইরে কিন্তু বেশ $10 বা $9 করে সেল হচ্ছে। তাহলে এই যে সামান্য একটি ভ্যালু এডিশন, এটা করতে হবে। প্যাকেজিংটা আমাদের খুব দুর্বল। দেশের বাইরে এক্সপোর্ট করতে হলে আমাদের প্যাকেজিং সিস্টেমটা ইম্পর্টেন্ট। কিপিং কোয়ালিটি আপনি বোঝান যে একটা যদি আপনি ফ্রেশ আইটেম এক্সপোর্ট করতে চান, তাতে একটা সময় আছে, ট্রান্সপোর্টেশনের টাইম, ওখানে বিক্রির সময়, এখানে প্যাকিং টাইম, সব মিলে এটা আমের কথা বলেন, সবজির কথা বলেন, তা যদি অনেকদিন ভালো না থাকে আপনি পাঠালেন, নষ্ট হয়ে গেল, লাভ তো নাই। জি, ওটা আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় যদি আপনি যুক্ত করতেন যে তাহলে এখন আমাদের এই ক্ষেত্রে কি করণীয়, আপনি এই বিষয়ে যদি যুক্ত করতেন। যে একটা হচ্ছে যে ফার্মার তো গরিব, তাদের স্টোরেজ ফ্যাসিলিটিস লাগবে। ফার্মার তো এক্সপোর্ট করতে পারে না। আমাদের যারা এক্সপোর্টার আছে তাদেরকে আসলে এই সুযোগগুলো তৈরি করতে হবে। প্যাকিংগুলো কীভাবে করবে, প্যাকিং কীভাবে সরবরাহ করবে, ট্রান্সপোর্টেশন কীভাবে হবে, তারপরে সেটা ঢাকায় কোথায় রাখবে, তার স্টোরেজ ফ্যাসিলিটি থাকতে হবে, এলাকায় স্টোরেজ ফ্যাসিলিটি থাকতে হবে। এরপর সর্বোপরি সেটা হচ্ছে এক্সপোর্ট করে দেশের বাইরে যাবে এবং সেই বাইরের মার্কেট সৃষ্টি করতে হবে। আমি আবারও এড করবো, এটার সাথে র এক্সপোর্ট থেকে বেশি হবে যদি আমরা ভ্যালু এডিশনটা করতে পারি। আপনি ব্যাংককে যান, মালয়েশিয়া যান, দেখবেন প্রায় সব প্রোডাক্টেরই ড্রাই প্রোডাক্ট আছে। ম্যাঙ্গোতেও ড্রাই প্রোডাক্ট আছে, কলাতেও আছে। জি, সেক্ষেত্রে আপনি যদি আমরা একেবারে শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে এখন আমাদের এই কৃষির উন্নয়নে এখন সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি করলে এখন আমরা এই জায়গাগুলো থেকে ঘুরে দাঁড়াতে পারি? জি, আপনি মনে রাখবেন যে বাংলাদেশের কৃষি না থাকলে দেশ চলবে না। 18 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা কিন্তু করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই সরকার, ইভেন এই বর্তমান যে সরকার, তারাও কিন্তু কৃষি হিসেবে গুরুত্ব দেন নাই। কৃষি একটা বড়, আমি বলি বাংলাদেশ সবচেয়ে বড় মিনিস্ট্রি, আপ টু গ্রাম পর্যায়ে তার নেটওয়ার্ক। এখানে একজন অ্যাডভাইজার দেওয়া হয়নি। এক, দ্বিতীয় হলো অসংখ্য কমিশন হলো। আজকের কৃষি কিন্তু 50 বছর আগে কৃষি না, সেই হাল চাষ করা কৃষি না। এখন কিন্তু মডার্ন টেকনোলজি হয়েছে, মেকানাইজেশন হচ্ছে, ইমপ্রুভ ভ্যারাইটি ব্যবহার করেছে, হাইব্রিড ভ্যারাইটি ইউজ করা হচ্ছে, জিএমও ইউজ করা হচ্ছে। সেটা হাইটেক আসলে মানে ইন্ডাস্ট্রি এটা। তো এই জায়গাটা উচিত ছিল সরকারকে নতুন এই যে প্রযুক্তি, নতুন শেষ করতে হবে। যেমন শেষ করছি, তো সেই জায়গায় আমি বলবো যে একটা কমিশন করা দরকার ছিল, সেটা করা হয়নি, করা উচিত খুব ইমিডিয়েটলি। আর দুইটা কথা বলবো, বাংলার চাষি দেখেন সবারই ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। বাংলার চাষি যখন ফসল ডুবে যাচ্ছে, মুরগি মারা যাচ্ছে, গরু মারা, তার ইন্স্যুরেন্স ব্যবস্থা নাই। তো বাংলার চাষি বাঁচবে কীভাবে? অথচ এই কথাটা আমরা বিগত 20 বছর ধরে বলে আসছি, চাষিদের বাঁচাতে হলে আমাদের ফসলের, শস্যের, পশুর এবং গবাদি পশুর ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। সেটাও কিন্তু করা হয়নি। এটা যদি না করা হয়, বাংলার চাষিরা কিন্তু একসময় চাষ ছেড়ে দেবে। চাষ ছেড়ে দিলে কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষে পড়বে। তো আমি বিশ্বাস করি যে এই বর্তমান যে সরকার আছে, প্রগতিশীল সরকার, নজর দিবেন। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা। দর্শক, বাজার নিয়ন্ত্রণ এবং কৃষি সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে আমরা আজ আলোচনা করছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন কৃষি বিজ্ঞানী এবং ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপের ডক্টর আলী আফজাল। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা, শেষ করতে হচ্ছে আজকের বিজনেস আওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।